সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জনের কার্যালয়। আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ভবিষ্যতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমরা আলোচনা করব একটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, মানে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আলোচনা করব। তারপর আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। এরপর আলোচনা করব পরীক্ষা রিটেন নাকি এমসিকিউ হবে। তারপর আলোচনা করব রিটেন হলে কেমন প্রশ্ন আসে আর এমসিকিউ আসলে কেমন প্রশ্ন আসে, এমসিকিউর জন্য কোন কোন বই পড়তে হবে এবং রিটেনের জন্য কোন কোন বই পড়তে হবে এবং কোন কোন বই পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই সময় দিয়ে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন একটা কথা বলি, স্বল্প সময়ে যদি আপনি একটা যে কোনো জিনিসের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়েন তাহলে কিন্তু আপনার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা হবে। আমাদের কাছে সিভিল সার্জনের বিগত সালে বিভিন্ন জেলার কোশ্চেন প্যাটার্নগুলো দেওয়া আছে, মানে কোশ্চেন ব্যাংকটা দেওয়া আছে সিভিল সার্জন জব রিভিউ এই পিডিএফে। টোটাল কোশ্চেন ব্যাংকটা আপনি যদি সমাধান করতে পারেন তাহলে একটা ধারণা পাবেন। এই টোটাল কোশ্চেন ব্যাংকের মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই পিডিএফটা সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে 23 সাল, 24 সাল এবং 25 সালের কোশ্চেন ব্যাংকগুলো দেওয়া আছে এবং সাথে উত্তরও দেওয়া আছে। এখন আলোচনা করি যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা। পদের নাম স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার, অন্যান্য যে পদগুলো আছে, তারপরে আপনার পরিসংখ্যানবিদ, এরকম যে পদগুলো আছে সবগুলো পদের প্রশ্ন প্যাটার্ন প্রায় সেম। যদি একই টাইমে পরীক্ষা হয় তাহলে একই প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হয়, আর যদি আলাদা টাইমে পরীক্ষা হয় তাহলে আলাদা প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হয়, কিন্তু প্রশ্ন প্যাটার্ন সেমই থাকে। যেমন এই প্রশ্নে সময় দেওয়া হয়েছিল 90 মিনিট, মার্ক ছিল 80। প্রশ্নটা কেমন ছিল? বাংলার জন্য গিরি শব্দের 5টি প্রতিশব্দ লিখুন। তাহলে প্রতিশব্দ থেকে প্রশ্ন হচ্ছে গিরি, পাহাড়, পর্বত, অচল, শৈল, ভূধর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? সুরকারকে? তিনি কি খেতাব খ্যাত? জন্মসাল কত? তিনি কোন দেশের নাগরিক? তাহলে আমরা জানি জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এই সুরকারকে? রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। তিনি কেন খেতাবে খ্যাত, মানে কোন খেতাবে খ্যাত? তিনি অবশ্যই নোবেল পুরস্কার পান 1910 সালে। জন্মসাল কত? জন্ম 1861 সালে। তিনি কোন দেশের নাগরিক? তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না, তিনি ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন। তিনি কিন্তু ভারতেরও নাগরিক না, তিনি ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন। আর তাকে কি নামে অব্যাহত করা হয়? তাকে বিশ্বকবি বা কবিগুরু নামে ভূষায়িত করা হয়। বাংলাদেশের জাতীয় কবির 5টি কাব্যগ্রন্থের নাম লিখুন। মানে কাজী নজরুল ইসলামের 5টি কাব্যগ্রন্থের নাম লিখতে বলা হয়েছে। জাতীয় কবি বলতে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 5টি কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা, বিষের বাসী, বাংলার গান, দোলন চাঁপা, চক্রবাক। সন্ধি বিচ্ছেদ করুন। অদক্ষ, অধিযোগ, অক্ষ, অদক্ষ। যথার্থ, যথা প্লাস অর্থ, যথার্থ। জৈনিক, জন প্লাস এক, জৈনিক। ভক্ত, বস প্লাস তো, ভক্ত। সংখ্যা, সম প্লাস খা, সংখ্যা। সংজ্ঞা লিখুন। কারক শব্দ, পদ, কাল, নিমিত্ত, অতীত। মানে এইগুলার আপনাদের কি করতে হবে? সংজ্ঞা লিখতে হবে। আমরা অবশ্যই এইগুলা সংজ্ঞা সবাই পারি। কারকের সংজ্ঞা কি? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কেই কারক বলে। শব্দ কি? বাক্যে ব্যবহৃত অর্থবোধক যে কোনো ধ্বনিগুচ্ছকেই শব্দ বলে। মানে এক বা একাধিক ধ্বনিগুচ্ছ যখন কোনো অর্থ প্রকাশ করে তাকেই শব্দ বলে। পদ কি? বাক্য ব্যবহৃত প্রত্যেকটা শব্দই এক একটি পদ। কাল কি? মানে ক্রিয়া সংঘটিত সময়কেই কাল বলা যাচ্ছে। নিবৃত্ত অতীত কি? নিবৃত্ত অতীত বলে অতীতে কালে যে ক্রিয়া সাধারণত অর্থ ব্যবহৃত হয় তাকে নিবৃত্ত অতীতকাল বলে। মানে অতীতকালে যে কাজগুলো আমরা অভ্যাসভাবেই করি, মানে অভ্যাসে করি, সেটাই হলো নিবৃত্ত অতীতকাল। রাইট দ্য ডাউন অ্যান্টোনিম ফলোইং ওয়ার্ডস। মানে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো কি লিখতে হবে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ডে, বিজি, এনার্জেটিক, কুইক, সেলডম। এই শব্দগুলো বিপরীত শব্দ। ডের বিপরীত নাইট, বিজি, ফ্রি, এনার্জিক, ডাল, কুইক, স্লো বা লেজি। সেলডম মানে ফ্রিকুয়েন্টলি। সেলডম এর বিপরীত শব্দ ফ্রিকুয়েন্টলি। রাইট ডাউন দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং লেখো। আমরা অবশ্যই এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে একদম সহজ ওয়ার্ড, সবাই পারো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করুন। এই ব্ল্যাঙ্কস এর মধ্যে অধিকাংশ পরীক্ষা প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফ্রম ভার্ব থেকে প্রশ্নগুলো আসে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, যে কোনো একটা ট্রান্সলেশন আসতেই পারে। তারপরে 6 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে পদ্মা সেতু সম্পর্কে। এরপরে
যে গণিতটা ছিল সেটা সব সময় থাকে। এটা ক্লাস 10 এর তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই, অবশ্যই আসে এবং আসবেই। ওখান থেকে আপনারা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেন। অতএব ক্লাস 10 এর তৃতীয় অধ্যায় গণিতের তৃতীয় অধ্যায় অঙ্কগুলো পড়ে যাবেন। একজন ব্যক্তি শতকরা 5% আয়কর দেন, তিনি বছরে মোট 2000 টাকা আয়কর দিলে তার মোট আয়কর কত? তাহলে আমরা ক্যালকুলেশন করলে 40,000 আসবে। একটি কলম 11 টাকা বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? ক্যালকুলেশন করলে আমাদের 10 টাকা আসবে উত্তর। এই প্রশ্নটা যেহেতু আগের, মানে 2024 সালের প্রশ্ন, মানে শেখ হাসিনা সরকার পতন হওয়ার প্রশ্ন এটা, এখানে বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন এসেছিল, কিন্তু এখন আর কিন্তু বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন আর আসবে না। আর এইখানে একটা দেখেন ইপিআই, এই প্রশ্নটা আসবেই, ইপিআই রিলেটেড প্রশ্ন অবশ্যই আপনাদের দিবেই। অতএব ইপিআই সম্পর্কে অবশ্যই আপনারা জেনে যাবেন। ইউনিয়ন পরিষদ মোট নির্বাচন সদস্য সংখ্যা কত? তাহলে ইউনিয়ন পরিষদের মোট নির্বাচন সদস্য সংখ্যা কিন্তু 13 জন। বঙ্গবন্ধুর রচিত 3টি বইয়ের নাম লেখো না, এখন আর আসবে না এগুলা। স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কি? প্রথম দেশের নাম আসলে আমরা এতদিনও জানতাম ভুটান, কিন্তু এখন কিন্তু ভারত, কারণ প্রথম বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দেয় ভারত। সেই সময় কিন্তু শেখ হাসিনার একটা বিতর্কিত কথার জন্য আমরা সবাই ভুটান লিখতাম, কিন্তু বর্তমানে এখন এটা কিন্তু ভারত হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা টপিকের উপর। অনেকেই আসছে যে আমাদের নক দিয়ে বলেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো দিতে হবে, এগুলো থেকে কোনো প্রশ্ন আসে না ভাই। অতএব এগুলো পড়ে আপনাদের কোনো লাভ হবে না। যদি আপনাদের পড়তে মনে হয় তাহলে পড়তে পারেন, কিন্তু আমাদের কাছে এগুলো নেই। আমাদের কাছে আপনাদের প্রশ্ন যা যা আসবে তাই দেওয়া আছে। এখন কথা হচ্ছে কোন কোন টপিক কোথায় থেকে পড়বো। বাংলার জন্য সন্ধি, সমাজ, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকগুলো পড়ে নেবেন। আপনার নিজের বই থাকলে সেখান থেকে পড়তে পারেন, অথবা আমাদের পিডিএফ গুলো থেকে পড়ে নিতে পারেন। ইংরেজি জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলা যে কোনো বই থেকে আপনি পড়তে পারেন, অথবা আমাদের ইংরেজি বই, মানে ইংরেজি যে বইটা আছে সেখান থেকেও পড়ে নিতে পারেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি পারেন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে অবশ্যই পড়বেন, এখান থেকেই 100% প্রশ্ন কমন আসবে। আর যদি না পারেন তাহলে আমাদের এই দুইটা বই সম্বলিত গণিত জব রিভিউ, এই বইটির পিডিএফ করা আছে, এখান থেকে পড়ে নিলে ইনশাআল্লাহ গণিত আপনি 100% নিশ্চিতভাবে অ্যান্সার করে আসতে পারবেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, তারপর সাম্প্রতিক সময়ের ঘটনাবলী, এইগুলো একটু ভালো করে দেখে যাবেন। এখন অনেকেরই কথা যে আমরা কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবো। এখানে যে বইগুলো দেওয়া আছে সবগুলো বইয়ের যদি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আপনি 100% প্রশ্নই কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। আর যদি পারেন আমাদের পিডিএফ যদি ভালো না লাগে বা নিতে না চান যে না আমরা বই সংগ্রহ করব, তাহলে যে কোনো লাইব্রেরি থেকে কিন্তু বই সংগ্রহ করতে পারেন। এখন রিটেনের জন্য কোন বই পড়বো আর এমসিকিউর জন্য কোন বই পড়বো? রিটেনের জন্য শুধুমাত্র সিভিল সার্জন জব রিভিউ, এই বইটা পিডিএফ এর মূল্য 40 টাকা, এটা পড়লেই হবে। আর যদি এমসিকিউ হয় তাহলে আপনাদের এখানে যেগুলো লেখা আছে, এখানে যেগুলো দেখানো হয়েছে সবগুলাই কিন্তু পড়তে হবে। এমসিকিউ হলে এর কোনো সিলেবাস নেই, টোটাল আপনাকে পড়তে হবে। এখান থেকে পড়লে 100%ই আপনি এমসিকিউ কমন পাবেন। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ সবগুলো পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এখন এমসিকিউ প্রশ্ন কেমন আসে, রিটেনের প্রশ্ন কেমন আছে? এমসিকিউর প্রশ্ন 80 মার্ক থাকবে, 90 মিনিটই সময় দেওয়া হবে, মানে 1.5 ঘন্টা। আপনাদের 4টা অপশন দেওয়া থাকবে, একটা অপশন বেছে নিতে হবে। এরকম 80টা এমসিকিউ দাগাইতে হবে, 1.5 ঘন্টা সময় দিবে। আপনি খুব ধৈর্য সহকারে ধীরে সুস্থে দাগে আসবেন, কারণ এখানে পর্যাপ্ত সময় পাওয়া যায় এমসিকিউ ক্ষেত্রে। আর রিটেনের ক্ষেত্রেও কিন্তু 80 মার্কের রিটেন হবে, সময় দেওয়া হবে 90 মিনিট। প্রশ্ন কিন্তু ওই একই কোয়ালিটি, কিন্তু এখানে অপশন দেওয়া থাকে এমসিকিউর ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে কোনো অপশন দেওয়া থাকে না, আপনাকে মুখস্থভাবে লিখে দিতে হয়। কিন্তু এটার একটা সিলেবাস আছে, মানে এটা নির্দিষ্ট টপিকস পড়ে গেলে ইনশাআল্লাহ আপনি কভার করতে পারবেন। এটার জন্য আপনাকে অবশ্যই এই শুধুমাত্র রিটেনের জন্য সিভিল সার্জন জব রিভিউ এটা পড়বেন, আর যারা এমসিকিউর জন্য পড়বেন তারা টোটাল প্যাকেজ পড়বেন। এখন কথা হলো যে আমরা কিভাবে বুঝবো যে এমসিকিউ পরীক্ষা হবে নাকি রিটেন পরীক্ষা হবে? এটা কোনো তরেই বোঝার ওয়ে নেই, কারণ আপনারা আবেদন করতেছেন, আবেদন করার পর অনেক সময় অ্যাডমিট আসে, অ্যাডমিটের পর কিন্তু লেখা থাকে। এখন যদি অ্যাডমিট আসার যখন আসবে তখন কিন্তু আপনার হাতে আর সময় থাকবে না, কারণ আপনি অ্যাডমিট আসার পর সর্বোচ্চ সময় পাবেন 10 দিন থেকে 15 দিন, অথবা 3 দিনও অনেক সময় আছে, 7 দিন সময় পাবেন সর্বোচ্চ। তাহলে আপনি 7 দিনে কি পড়বেন? পড়ে কিন্তু তখন পাস করতে পারবেন না। এই কারণে আগে থেকে বলতেছি, আগে থেকেই বইগুলো সংগ্রহ করে নিতে পারেন, নিয়ে পড়াশোনা করুন। আমাদেরটা নিতে হবে এমন কিন্তু না, আপনি যে কোনো লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করে নিয়ে আপনাদের নিজেদের মতন করে পড়াশোনা শুরু করুন। আগে থেকেই পড়তে থাকুন, যারা আবেদন করছেন আগে থেকেই পড়ুন। এমসিকিউর জন্য এই সবগুলা, আর রিটেনের জন্য শুধুমাত্র এইটা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।